23 বছর পাকিস্তানিদের নির্যাতন, পাকিস্তানিদের বৈষম্য, পাকিস্তানিদের অত্যাচার সহ্য করে যখন একটা নির্বাচন হলো 1970-এ, সঙ্গে পাকিস্তানিদের দোসর, জি সঙ্গে পাকিস্তানিদের দোসরদেরও, হ্যাঁ অফকোর্স পাকিস্তানিদের দোষর, মানে আচ্ছা। তো এখন সেটা যখন 1970-এর নির্বাচনটা তারা গণতান্ত্রিক ধারায় এগোতে দিল না, তারা ক্ষমতা হস্তান্তর করবে না, আওয়ামী লীগকে ক্ষমতা সরকার গঠন করতে দেবে না, বাধা আসতে লাগলো একটা লম্বা টাইম ধরে, কয়েক মাস ধরে। তখনই বাংলাদেশের মানুষ আলাদা হয়ে গিয়েছিল মেন্টালি, যে আমাদের আর পাকিস্তানের সাথে থাকা চলবে না। বাংলাদেশের মানুষ অনেক এগিয়ে ছিল রাজনীতিবিদদের থেকে। রাজনীতিবিদরা রাজনীতি করবে, তারা এই কথাবার্তা বলবে, তারা ডায়ালগ চালাবে, তারা ডিলে করবে, তারা চাইবে তাদের মতন করে, পাকিস্তানের চাইবে তাদের মতন করে, আর পূর্ব পাকিস্তানের আমরা চাইবে রাজনীতিবিদরা তাদের মতন করে। কিন্তু সাধারণ মানুষ অলরেডি বাই মার্চ দে আর অ্যাকসেপ্টেড, তারা অনেক এগিয়ে ছিল যে দ্যাট আমরা আর কোনোদিনও পাকিস্তান থাকবো না। কীভাবে হবে সেটা ডিফারেন্ট ইস্যু। তো 1 মার্চ থেকেই শুরু হয়ে গেল। 3রা মার্চে সিরাজ সিকদাররা, না শাহজাহান সিরাজরা বোধ হয়, ওনারা ইশতেহার পাঠ করলেন, চাইলেন যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিক, একটা চ্যালেঞ্জ করুক পাকিস্তান আর্মিদেরকে, পাকিস্তানকে। শেখ মুজিবুর রহমান উনি ওটা অ্যাকসেপ্ট করলেন, কিন্তু ওটা ডিসক্লোজ করলেন না। উনি নিজে ধারণ করলেন, কিন্তু সাধারণের কাছে সেটা গেল না। সাতই মার্চের ভাষণটা খুবই তাৎপর্যপূর্ণ এবং সেটাই একটা দিক নির্দেশনা দিয়ে দিল। কিন্তু তবুও সেখানেও শর্টেজ রয়ে গেল, স্বাধীনতার কোনো কথা বলা হলো না। উনি ওনার বক্তব্য শেষ করলেন ওই জিও পাকিস্তান বলে। তো কিন্তু আমরা বাংলাদেশে তখন অলরেডি ঢাকা শহর এবং বাংলাদেশ পুরোপুরি শেখ মুজিবের আদেশে চলছে, এবং বাংলাদেশি আর্মিরা যারা পাকিস্তান আর্মিতে সার্ভ করতো তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল পাকিস্তানে, আর ওই দিক থেকে পাকিস্তানি সোলজার্স অ্যান্ড অফিসার তাদেরকে দেশে আনছিল। এবং সময়ক্ষেপণ করার জন্য, যেটা পরবর্তীতে আমরা বুঝলাম, আমরা তখন তো বয়স্ক মতো বোঝার বয়স হয়নি তখনও, কিন্তু এখন কাগজপত্র ঘাটলেই সেটা বোঝা যায় যে সোজাসুজি শেখ মুজিবুর রহমানকে এই সময়ক্ষেপণ করবার জন্য এই পুরো মার্চ মাসটা তারা কাজে লাগিয়ে দিল। 7ই মার্চের পরে 13 তারিখ থেকে ইয়াহিয়া খানের সাথে টক্স চালালো, কথাবার্তা চালালো, কিন্তু সেটাও 23 তারিখে ভেঙে গেল। শেষের দিকে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি যে কথা বলছেন তা আমাদের তো কিছু বলছেন না, কি হচ্ছে, কথা কি আগাচ্ছে, তো উনি বললেন যে আমি কি কথা বলছি এতদিন ধরে, তা আমি কি ঘোড়ার ঘাস খাচ্ছি, কথা অবশ্যই আগাচ্ছে। অথচ কয়েকদিনের মধ্যে আমরা বুঝতে পারলাম ওই সমস্ত কথাবার্তা কিছুই আগায় নেই, এবং হি জাস্ট ওয়াকড ইনটু এ ট্র্যাপ। ট্র্যাপটা কি, যে তারা ক্ষমতা হস্তান্তর করবে না। ভুট্টোর সাথে এবং শেখ মুজিবের সাথে টক্সটা যখন ফেল করলো, তখনই ইয়াহিয়া খান আর ভুট্টো ডিসিশন নিয়েছে। ইয়াহিয়া খান গ্রিন সিগন্যাল দিয়েছে, আমরা রেডি, আমরা এই আর্মি নামিয়ে দেবো, অপারেশন সার্চলাইট। তখনও জানতাম না এটা কী নাম, বা 25 রাত্রে আমরা এটা বুঝতে পারলাম যে হ্যাঁ অলরেডি ডিসিশন হ্যাজ বিন মেড, এবং সেটা আমাদের উপরে 25 তারিখ রাত্রে আমাদের উপরে চাপিয়ে দিল। এই বর্বরতা, এই হত্যাযজ্ঞ আমরা হঠাৎ করে আমাদের সামনে এসে উপস্থিত হলো। আমরা অপ্রস্তুত, বাংলাদেশের নিরীহ নিরস্ত্র মানুষেরা
এবং তার অপারেশন এই সাকসেস। পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করলো কারা এই দেশের ভিতরে থেকে? আচ্ছা, সেদিনকার 25 তারিখের রাত্রে যখন আমরা ইত্তেফাক অফিসের সামনে দাঁড়ানো, আমরা খবর পাচ্ছি যে পাকিস্তান আর্মি প্রিপারেশন নিচ্ছে, পাকিস্তান আর্মি বের হয়ে গেছে। এর সাথে সাথে আরেকটা খবর আসলো যে মিরপুরে আর মোহাম্মদপুরে বেশ জোরের সাথেই বিহারিরা, হ্যাঁ, এবং যারা পাকিস্তান আর্মিকে সাহায্য করছে তারা অলরেডি রাস্তায় নেমে গেল। তো পাকিস্তান আর্মি তখনও ক্যান্টনমেন্ট থেকে বেরোচ্ছে, তখনই গোলাগুলি শুরু হয়ে গেল এই দুই জায়গায়। এবং আমরা পরবর্তীতে জানতে পারলাম যে জামাত ইসলাম তাদের দুটা বাহিনীর আলবদর আল-বদর আল শামস এরা রাস্তায় তখন নেমে গেছে। এবং এদের যে খালি যে মার্চ মাস না, বাকি 9 মাস এদের দুর্দান্ত প্রতাপে আমাদের উপর অত্যাচার চালিয়েছে। তো 25 তারিখ রাত 10টা সাড়ে 10টার দিকে অপারেশন সাকসেস শুরু হলো। আমরা ইত্তেফাকের সামনে দাঁড়ানো, তো তখন যখন অলরেডি লোকজন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, আমরা সারা মাস ধরে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম যে হয়তোবা আমরা প্রতিরোধ করব, আমরা যুদ্ধ করব। তো তখন তো কি যুদ্ধটার কী জিনিস তখন আমরা 25 তারিখ রাত্রে আমরা বুঝতে পারি নাই। তারপরে এই যখন 9 মাস যুদ্ধ চললো, আমরা ট্রেনিং নিলাম, আমরা যুদ্ধ করলাম, আমরা বুঝতে পারলাম যে হোয়াট অ্যাকচুয়ালি ইজ।